আমি নারায়ণচন্দ্র বসা। এর আগে আমি কর্মধারয় সমাসের উপমান কর্মধারয়, সাধারণ কর্মধারয়, মধ্যপদীয় কর্মধারয় নিয়ে আজকে আলোচনা করবো। এর আগে পরপর যদি বলি, আমি সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপকর্মধারয়, আজকে মধ্যপদী কর্মধারয় নিয়ে আলোচনা করবো। ওইগুলোর যেগুলো ছিল উভয় পদ বিশেষ্য, উভয় পদ বিশেষণ, বা একটা বিশেষ্য, একটা বিশেষণ, একটা সাধারণ ধর্ম, এসব ছিল, কিন্তু এইখানটা সেটা হবে না। এটাকে একটু অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যেমন মধ্যপদ বলছি, মধ্যপদ এক বা একাধিক থাকতে পারে। এক বা একাধিক থাকলে মধ্যপদ আমি কয়েকটা এখানে লিখে রেখেছি। অঙ্কিত, সম্পর্কিত, অধিক, লব্ধ, প্রধান, আশঙ্কায় চিহ্নিত, লব্ধ, ওপর বা উপর, সূচক, চলাচল, পর্যন্ত, প্রেরিত, কালীন, স্মরণে, পালনীয়, জাত, বিষয়ক, এরকম আরো আছে। তা এইগুলোকে বুঝতে হবে। এইগুলো একটা হতে পারে, একটা কোনো জায়গায় একটা হবে, কোনো জায়গায় দুটো হবে। তো মাঝখানে পদটা লোপ হয়ে যাবে। যে সমাসবদ্ধ পদে লোপ হবে, সমাসবদ্ধ পদে গিয়ে আর থাকবে না, ব্যাস বাক্য করার সময় থাকবে। ব্যাস বাক্যর অপর নাম কি বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে আমি যদি বলি যে এখানে যেটা আছে একাদশ, অধিক কথাটা লিখতে হবে। তাহলে একাদশ সন্ধি বিচ্ছেদ করলে 1 ও 10, 1 অধিক 10 মানে 1-এর বেশি 10 মানে একাদশ হয়ে গেল। ঠিক, তাহলে এরকম একটা লিখে দিচ্ছি, 1 অধিক 10। ঠিক এরকম হবে দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ, চতুর্দশটা লেখা নেই, তো একই হবে, চতুর বা চতুর অধিক 10। ষোড়শ, ষোড়শ শব্দটা বুঝতে হবে, সন্ধি বিচ্ছেদ করলে পরে হয় শর্ট, হয় শর্ট। শর্ট মানেই হচ্ছে 6, তাহলে 6 শর্ট অধিক 10, অধিক 10, ষষ্ঠদশ, সপ্তদশ, অষ্টদশ, এইরকম ভাবে হবে। সবটাই এখানে হবে অধিক, এই মধ্যপদটা থাকবে না। যখন করবো একাদশ 1 অধিক 10 সমান সমান যদি করি, সেটা সমাসবদ্ধ পদ, সেটা হবে একাদশ। তারপরে কি কয়েকটা লিখে রেখেছি, এই যে আকাশবাণী, আকাশবাণীর সম্ভবত নামটা রবীন্দ্রনাথের দেওয়া। তাহলে এইখানে দুটো মধ্যপদ লেখা যায়। কোন কোন বইয়ে আছে আকাশ প্রেরিত বাণী, আবার ওইটাকে আকাশ মারফত প্রেরিত বাণী, এই দুটো করা যায়। তাহলে মারফত প্রেরিত দুটো হয়ে গেল, দুটো পদ বাদ দিলে পরে আকাশবাণী থেকে যায়। দৈববাণী, তাহলে দৈববাণী যেটা আমাদের ঈশ্বরের কথা বলা হয়, দেবতাদের, সেখানে দৈব মারফত বা দৈব প্রেরিত বাণী, এরকম হবে। এবার দেখা যাচ্ছে যে হাত পাখা, এটা এইগুলো সম্ভবত এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে তৎসম শব্দ। এর মধ্যে আমি মাঝে মাঝে দাগ দিয়ে রেখেছি, এটা কারণ আছে যে তৎসম শব্দ ও অতৎসম শব্দ এই মধ্যবর্তী কর্মধারয় থাকে। যেমন যে হাত পাখা, এটা অতৎসম শব্দ, কারণ হচ্ছে হস্ত থেকে হাত এসছে আর পঙ্খ থেকে পাখা এসছে, অর্থাৎ এটা তৎসম শব্দ নয়, বা বাংলা শব্দ বলা যায়। তাহলে হাত পাখা, হাত পাখা কি, হাত দিয়ে আমরা এরকম চালাই, তাহলে হাত চলাচলের পাখা, মানে হাত চালিত, হাতের দ্বারা চালিত পাখা, এটাও হতে পারে। বরযাত্রী, বরটাও সেরকম ভাবে তৎসম শব্দ নয়। তাহলে বরের অনুগামী যাত্রী, বরের সঙ্গে যারা যায়, ঠিক এরকম ভাবে কন্যা যাত্রী হতে পারে কন্যা অনুগামী যাত্রী। ঘর জামাই, ঘর জামাই ঘরে পালিত জামাই, এটাও অতৎসম শব্দ, পালিত বলা হয়, অন্যভাবে বলা যায় জাদুঘর। তাহলে জাদুঘর এটাও কিন্তু অতৎসম শব্দ, এটাও। ঠিক এরকম ভাবে যদি এদিকে আসি, এটা গেল কি বললাম, এইটা বলেছি সেই এর মধ্যেই আছে। আকাশ প্রেরিত, নিশ্চয় প্রেরিত বা মারফত একই জিনিস বললাম। এটা হচ্ছে অনুগামী, জানি না এখানে আছে কিনা, অনুগামী নেই, অনুগামীটা একটা যুক্ত হয়ে যাবে। ঋগ্বেদ, ঋগ্বেদ অঙ্ক শাস্ত্র, এটা গ্রন্থ বিষয়। তাহলে ঋগ্বেদ এটা একটা গ্রন্থ, তাহলে সম্পর্কিত বা বিষয়ক হবে, বিষয় যেহেতু, তাহলে ঋগ সম্পর্কিত বা ঋগ বিষয়ক শাস্ত্র, অঙ্ক শাস্ত্র, অঙ্ক বিষয়ক শাস্ত্র, অর্থশাস্ত্র, অর্থ বিষয়ক শাস্ত্র, নীতিশাস্ত্র, নীতি বিষয়ক শাস্ত্র। তাহলে এবার থাকছে আমাদের এইখানে ধর্মঘট,
তো ধর্মঘট, ধর্ম রক্ষার্থে, রক্ষার্থে এখানে আছে, রক্ষার্থে যদি না থাকে এটা আমাদের লিখে নিতে হবে। রক্ষার্থে নেই মানে অজস্র হবে, এই জন্য ধর্ম রক্ষার্থে এরকম হবে, ধর্ম রক্ষার্থে, রক্ষার্থে ঘট। ঠিক আমরা শহীদ দিবস, শহীদ রক্ষার্থে পালনীয় দিবস, তাহলে ওখানে রক্ষার্থে পালনীয় দুটো হয়ে গেল। তার ঠিক এরকম স্মৃতি স্তম্ভ, স্মৃতি রক্ষার্থে পালনীয় স্তম্ভ, কীর্তিস্তম্ভ একই রকম ভাবে কীর্তি কীর্তি স্মরণীয় বা পালনীয় হিসাবেও স্তম্ভ হিসাবে ব্যবহার হয়। ঠিক গাড়ি বারান্দা, কোনো কোনো বই আমি দেখছিলাম গাড়ি বারান্দা, গাড়ি দাঁড়ানোর বারান্দা লেখা আছে, কোনো কোনো জায়গা লেখা আছে গাড়ি রাখবার বারান্দা। দাঁড়ানো মানে কোনো একটা জায়গায় এসে গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে যাবে, সেটা হয় না, সেটা হচ্ছে কোনো একটা স্ট্যান্ডে গাড়িটা মানে বেশিক্ষণ থাকায় না। গাড়ি বারান্দা আমার মতে গাড়ি রাখবার বারান্দা, এটাই মানে সঠিক হবে। তাহলে রাখবার কথাটা ওখানে নিশ্চয় ছিল, আছে কি? রাখবার, রাখবার, রাখবার না, দেখতে পাচ্ছি না, তাহলে গাড়ি রাখবার, রাখবার বারান্দা। ঠিক মানি ব্যাগ, মানি মানে তো আমাদের এইটাও একটা অতৎসম শব্দ, গাড়িটা এটাও অতৎসম শব্দ। মানি ব্যাগ মানে অর্থ ব্যাগ, তাহলে মানি রাখবার ব্যাগ। হাত ঘড়ি, হাত ঘড়ি হাতে আমরা পড়ি, হাতটা অতৎসম শব্দ, তদ্ভব ঘড়িটাও তাই, ঘড়ি থেকে, হাত হচ্ছে হস্ত থেকে হয়, তাহলে এটা অতৎসম শব্দ। তাহলে হাতে পড়বার বানানটা খেয়াল রাখতে হবে, পড় হবে, পড়বার, হাতে পড়বার ঘড়ি। পলান্ন, এইটা এই শব্দটা হবে মিশ্রিত, এই যে মিশ্রিত অবলিক মেশানো বলে লিখে রেখেছি। এখানে একমাত্র পল মানে মাংস, মিশ্রিত মানে মিশানো মাংস, তাহলে এখানে অন্ন মানে ভাত, তাহলে পল মিশ্রিত, মিশ্রিত অন্ন, অন্ন মানে ভাত। কিন্তু এই দুটো ঘি ভাত কোনো কোনো বইয়ে আমি দেখলাম, নাম করছি না, ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত, এটা হবে না, মিশ্রিত কটা হবে না, যেহেতু এটা অতৎসম শব্দ, তাহলে সেখানে ঘি মেশানো, মেশানো হবে, মিশ্রিত হবে না, ঘি মেশানো শব্দটা হবে। বই ভালো করে, আপনার এই বই লেখা আছে সেই বই লেখা আছে এসব না ভেবে, খই দই, এখানেও খই দই, কারণ দধি থেকে দই, দধি থেকে এটা অতৎসম শব্দ, তাহলে যখন অতৎসম শব্দ হবে তাহলে এই মিশ্রিত, আমি কোনো কোনো জায়গা দেখছিলাম মিশ্রিত, তা কিন্তু হবে না, এখানে খই মেশানো দই বা খই মধ্যে মেশানো দই, এরকম ভাবে করা যায়। তাহলে আজকে যেটুকু হলো রাখলাম, আপনাদের অজস্র আছে, 200-250টা হবে। এই যে আমাদের মধ্যপদটা দেখতে হবে, আর শব্দটাকে ভালো করে বুঝে অর্থ অনুযায়ী সমাসবদ্ধ পদটা বুঝে তারপর ব্যাস বাক্য করতে হবে।